এককোষী জীব। বহু জীব আছে যারা মাত্র একটি কোষ দ্বারা গঠিত। এই একটি মাত্র কোষই জীবনের জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম পরিচালনা করে, যেমন কলেরা। বহুকোষী জীব। অনেকগুলো কোষ নিয়ে গঠিত জীব হলো বহুকোষী জীব, যেমন মানুষ। বহুকোষী জীবের সুবিধাসমূহ: নাম্বার 1, জীব আকারে ও আয়তনে বৃদ্ধি পেতে পারে। নাম্বার 2, কত কোষ পৃথকভাবে গুচ্ছবদ্ধ হয়ে সুনির্দিষ্ট কাজ করতে পারে। নাম্বার 3, বহুকোষের কারণে জীব জটিল গঠনে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আকারে অনেক বড় হতে পারে। কোষ ছোট থাকে কেন? কয়েকটি ব্যতিক্রম ছাড়া প্রায় সব কোষই আণুবীক্ষণিক। প্রয়োজনীয় কাজকর্মের সুবিধার জন্য কোষ আকারে ছোট থাকে। কোষের ঘনফল ভলিউম তার অন্তরস্থ মেটাবলিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। কোষের সারফেস এরিয়া কোষের বাইরের পরিবেশের সাথে দ্রব্য আদান প্রদানে ভূমিকা রাখে। কোষ ঘনফলে বৃদ্ধি পেলে সারফেস এরিয়া সেই অনুপাতে বৃদ্ধি পায় না। এর ফলে কোষের ভেতর ও বাইরের পরিবেশের মধ্যে প্রয়োজনীয় দ্রব্যাদির আদান প্রদান সীমিত হয়ে আসে এবং কোষকে টিকে থাকতে অসুবিধা হয়। একটি কোষের আকার তথা ঘনফল কত বেশি হবে তার একটি সীমাবদ্ধতা আছে। কোষকে তার অস্তিত্ব রক্ষার্থে এই সীমার ভেতরে থাকতে হবে, তাই কোষকে বিভক্ত হতে হবে। কোষ তার আকারের সীমাবদ্ধতা রক্ষা করে বিভাজিত হয় বলেই বড় বড় জীবের উদ্ভব ঘটেছে। পার্থক্যকরণ, ডিফারেন্সিয়েশন। একই কোষ থেকে সৃষ্টি হয় এবং একই নিয়মে একই জিনোম বহন করে একটি জীবদেহের ভিন্ন ভিন্ন অঙ্গের ভিন্ন ভিন্ন কোষ ভিন্ন ভিন্নভাবে ক্রিয়া প্রদর্শন করে। মানুষের স্নায়ু কোষ এবং পেশিকোষ একই জিনোম ধারণ করে, কিন্তু এরা দেখতে যেমন ভিন্নতর, কাজেও ভিন্নতর। এর কারণ হলো কতক কোষে বিশেষ কিছু জিন কার্যকরী হয়ে বিশেষ ক্রিয়া প্রদর্শন করে, কিন্তু অন্য কোষে তা হয় না। যেমন অগ্ন্যাশয়ের বিটা কোষ ইনসুলিন নিঃসৃত করে, কিন্তু ত্বক কোষ তা করে না। একটি বহুকোষী জীবদেহের বিভিন্ন অঙ্গের কোষসমূহ আকার, আকৃতিভাবে এবং কার্যকারিতার ভিন্নতর হওয়াকে বলা হয় পার্থক্যকরণ বা ডিফারেন্সিয়েশন। মানুষের সকল কোষেই ক্রোমোজোম সংখ্যা 46। সকল কোষের জিনোমই অভিন্ন। এরপরও কোনো কোষ নির্দিষ্ট হরমোন বা এনজাইমস নিঃসৃত করে, অন্য কোষ তা করে না। একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। সব উদ্ভিদ যেমন একই রকম নয়, সব উদ্ভিদ কোষও একই রকম নয়। এমনকি একটি বহুকোষী উদ্ভিদের বিভিন্ন টিস্যুর কোষও ভিন্নতর বৈশিষ্ট্যমণ্ডিত হয়। কাজেই কোনো একটি নির্দিষ্ট কোষের সব গঠন উপাদান ও ক্ষুদ্রাঙ্গ নাও থাকতে পারে। বর্ণনার সুবিধার্থে তাই একটি কোষে সব উপাদান ও ক্ষুদ্রাঙ্গে উপস্থিতি ধরে নেওয়া হয়, যাকে বলা হয় আদর্শ উদ্ভিদ কোষ। এটাকে হাইপোথেটিক্যাল ফিগারও অনেক সময় বলা হয়। একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত নিম্নলিখিত অঙ্গ ও অঙ্গাণু দিয়ে গঠিত: কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম। এতে থাকে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গোলজি বডি, লাইসোসোম, কখনো সেন্ট্রোজোম, গ্লাইঅক্সিসোম, পারঅক্সিসোম, মাইক্রোটিউবিউলস ইত্যাদি ক্ষুদ্রাঙ্গ এবং কোষ গহ্বর। নিউক্লিয়াস, এতে আছে নিউক্লিয়ার এনভেলোপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমোজোম এবং কোষস্থ নির্জীব বস্তু, সঞ্চিত খাদ্য, নিঃসৃত পদার্থ এবং বর্জ্য পদার্থ। একটি আদর্শ উদ্ভিদ কোষের অংশসমূহকে অপর পৃষ্ঠায় উপস্থাপিত ছকের মাধ্যমে দেখানো যেতে পারে। প্রথমে আমরা উদ্ভিদ কোষের ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে অনেক কিছুই আছে। তো প্রথমে যেটি আছে সেটি হলো ক্রোমাটিন তন্তু। তারপর যেটি আছে সেটি হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটি অমসৃণ।
তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে যা মসৃণ। তারপর রাইবোজোম আছে, কোষ গহ্বর আছে, টোনোপ্লাস্ট আছে অর্থাৎ কোষ গহ্বর ঝিল্লি আছে, গোলজি বডি আছে, ক্রোমাটিন তন্তু তো বললামই অলরেডি, নিউক্লিওলাস আছে, নিউক্লিয়ার এনভেলপ আছে, সেন্ট্রোজোম আছে, তারপর এখানে অনেক কিছু আছে, কোষ প্রাচীর আছে, প্লাজমোডেসমাটা আছে, আর ক্লোরোপ্লাস্ট আছে। এইসব সব জিনিস দিয়েই একটি আদর্শ উদ্ভিদ কোষ গঠিত। এরপরে আমরা ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষ ঝিল্লির গঠনটা দেখছি, সেটি আমরা পরে আলোচনা করব। এখানে প্লাস্টিডের একটি চিত্র আছে, মানে ক্লোরোপ্লাস্টের একটি চিত্র আছে, আর এখানে মাইটোকন্ড্রিয়ার একটি চিত্র আছে। তো একটি আদর্শ উদ্ভিদ কোষ, এটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2019 থেকে 20 সালে এসেছিল। এখানে আছে জড়বস্তু অর্থাৎ জড় পদার্থ আর প্রোটোপ্লাজম কোষস্থ সজীব বস্তু। জড়বস্তু দুই প্রকার, কোষ প্রাচীর এবং কোষস্থ নির্জীব বা জড়বস্তু। কোষস্থ নির্জীব বা জড়বস্তু আবার তিন প্রকার, সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ এবং বর্জ্য পদার্থ। সঞ্চিত পদার্থের মধ্যে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। নিঃসৃত পদার্থের মধ্যে আছে হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার ইত্যাদি। বর্জ্য পদার্থের মধ্যে আছে রেজিন, ট্যানিন, গাম তথা আঠা, লেটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল, খনিজ পদার্থ ইত্যাদি। এখন প্রোটোপ্লাজম অর্থাৎ কোষস্থ সজীব বস্তুর তিন প্রকার, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে আছে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম আর বা ক্রোমোজোম। এরপর সাইটোপ্লাজম আবার দুই ভাগে বিভক্ত, একটি হলো সাইটোমাত্রিকা বা সাইটোসোল, আর একটি হলো বিভিন্ন অঙ্গাণু। বিভিন্ন অঙ্গাণুর মধ্যে আছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু যা হলো মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, লাইসোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, সেল ভ্যাকিউল আর পেরোক্সিসোম। আর ঝিল্লিবিহীনের মধ্যে আছে মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্টস, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, যাকে এই তিনটাকে আমরা একত্রে মিলে কোষীয় কঙ্কাল বলি। এরপর আছে রাইবোজোম, সেন্ট্রিওল আর প্রোটিওজোম। এখন আমরা 1.1 কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব। এর ইংলিশটা হলো সেল ওয়াল। প্রতিটি উদ্ভিদ কোষ একটি অপেক্ষাকৃত শক্ত ও জড় আবরণ দিয়ে আবৃত থাকে। এই জড় ও শক্ত আবরণকে কোষ প্রাচীর বলে। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষে মধ্যপর্দা এবং কোষ ঝিল্লি প্লাজমা মেমব্রেনের মাঝখানে জড় কোষ প্রাচীরের অবস্থান। ব্যাকটেরিয়া এবং ছত্রাকেও কোষ প্রাচীর আছে। এটাকে আমরা বলি ব্যাকটেরিয়াল সেল ওয়াল আর ফাঙ্গাল সেল ওয়াল। কোষ ঝিল্লির বাইরে জড় প্রাচীরের অবস্থান। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। ভৌত গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার। একটি বিকশিত কোষ প্রাচীরকে প্রধানত তিনটি ভিন্ন স্তরে বা লেয়ার্সে বিভক্ত দেখা যায়। এর প্রথম স্তরটি হল মধ্যপর্দা বা মিডল ল্যামেলা। মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এর সূচনা ঘটে। সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস আর ড্রপলেটস মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে। গোলজি বডির ব্যাপারটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2024-2025 সালে এসেছিল। মধ্যপর্দায় পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে এটি প্রথম দিকে জেলির মতো থাকে। কোষ প্রাচীরের যে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে তার নামই মধ্যপর্দা। মধ্যপর্দাও কোষ প্রাচীরের অংশ যা সর্বপ্রথম তৈরি হয়। এর প্রধান কাজ পাশাপাশি দুটি কোষকে শক্ত করে ধরে রাখা। এটি বিগলিত হয়ে গেলে দুটি কোষ পৃথক হয়ে যায়। দ্বিতীয় স্তরটি হল প্রাথমিক প্রাচীর, প্রাইমারি ওয়াল। মধ্যপর্দার দুপাশে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটি পাতলা স্তর 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু তৈরি হয়। এটি প্রাথমিক প্রাচীর। কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ। কোনো কোনো কোষে যেমন ট্র্যাকিড, ফাইবার ইত্যাদি প্রাথমিক প্রাচীরের অন্তঃতলে আরেকটি স্তর তৈরি হয়। এটি সাধারণত কোষের বৃদ্ধি পূর্ণাঙ্গ হবার পর ঘটে থাকে। এই স্তরটি অধিকতর পুরু 5 থেকে 10 মাইক্রোমিটার।
এতে সাধারণত সেলুলোজ এবং লিগনিন জমা হয়। এটি সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি ওয়াল বা তৃতীয় স্তর। ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট হয়। বিরল ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীরের ভেতর দিকে টারশারি ওয়াল সৃষ্টি হতে পারে। পাতা, ফল ও কোর্টেক্স কোষে সাধারণত কেবল প্রাথমিক প্রাচীর থাকে। কোষ প্রাচীরের নিচেই প্লাজমা মেমব্রেনের অবস্থান। কূপ এলাকা বা পিট ফিল্ডস। মধ্যপর্দার ওপর মাঝে মাঝে প্রাচীর সৃষ্টি না হওয়ার কারণে যে সরু নলাকার গর্তের সৃষ্টি হয় তাই হলো কূপ। এটি হলো প্রাচীরের সবচেয়ে পাতলা বা থিন এলাকা। দুটি পাশাপাশি কোষের কূপও একটি অপরটির উল্টো দিকে মুখোমুখি অবস্থিত এবং কূপ দুটির মাঝখানে কেবল মধ্যপর্দা থাকে। মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলে। মুখোমুখি বা পাশাপাশি অবস্থিত দুটি কূপকে পিট পেয়ার বলে। আমরা এখন কোষ প্রাচীরের গঠন নিয়ে আলোচনা করব। প্রথমেই এটি হলো মধ্যপর্দা, যে কালো অংশ দেখতে পাচ্ছি আমরা, এটি হলো মধ্যপর্দা। মধ্যপর্দার বাইরের স্তরটি হলো প্রাথমিক পর্দা, এটি হলো প্রাথমিক পর্দা, এই যেটি হলো প্রাথমিক পর্দা। তারপরেই সেকেন্ডারি প্রাচীর আছে। প্রাথমিক পর্দা না বলে প্রাথমিক প্রাচীর বললে ভালো হতো। এরপরেই প্রাথমিক প্রাচীরের পরে সেকেন্ডারি প্রাচীর অবস্থিত। সেকেন্ডারি প্রাচীর একটা 1, 2, 3, আবার দেখাই, 1টা, 2টা, 3টা, এই 3টা লেয়ারে বিভক্ত। আর যেখানে প্রাথমিক প্রাচীর ও সেকেন্ডারি প্রাচীর দুটি সরে যায়, দুটি অনুপস্থিত, সেখানে আমরা সেই এলাকাটাকে আমরা পিট পেয়ার বা কূপ এলাকা বলি। এই যে এইটুকু হলো কূপ এলাকা, এইটুকু কূপ এলাকা। এখানে শুধুমাত্র মধ্যপর্দাটি থাকে। আর যে মেমব্রেনটা কূপ এলাকার মধ্যে, অর্থাৎ মধ্যপর্দাটাই বেসিক্যালি পিট মেমব্রেন। কিন্তু মধ্যপর্দার পিট মেমব্রেন তখনই যখন কূপ এলাকার মধ্যে অবস্থিত হয়, তখন তাকে আমরা বলি পিট মেমব্রেন। এটা হলো পিট মেমব্রেন। এই তো। তারপর দুটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপ এলাকায় সূক্ষ্ম ছিদ্র পথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়। একে প্লাজমোডেসমাটা, একবচন প্লাজমোডেসমা বলে। পাশাপাশি কোষের মধ্যে সংযোগ স্থাপন ও খাদ্যবস্তু, পানি, হরমোন পরিবহন প্লাজমোডেসমাটার কাজ। রাসায়নিক গঠন, কেমিক্যাল স্ট্রাকচার। মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে পেকটিক অ্যাসিড। এছাড়া অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট লবণ থাকে, যাকে পেকটিন বলা হয়। এছাড়াও অল্প পরিমাণে থাকে প্রোটোপেকটিন। প্রাথমিক প্রাচীরে থাকে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। হেমিসেলুলোজে জাইল্যান্স, অ্যারোব্যান্স, গ্যালাকট্যান্স ইত্যাদি বিভিন্ন প্রকার পলিস্যাকারাইড থাকে। গ্লাইকোপ্রোটিনে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য পদার্থ থাকে। জাইলোগ্লুক্যান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে। অনেক সেকেন্ডারি প্রাচীরে লিগনিন থাকে। কোনো কোনো প্রাচীরে সুবেরেন ওয়্যাক্স থাকে। ছত্রাকের প্রাচীর কাইটিন, এটি অনেকবার এসেছিল। আমরা যদি এইভাবে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2021, 2020, 2021 এসেছিল। আবার মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2011 to 2012 এসেছিল এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2019 to 2020 এসেছিল। তো এটা খুবই একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন যে ছত্রাকের প্রাচীরে কাইটিন থাকে। তারপর ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড প্রোটিন পলিমার দিয়ে গঠিত। শৈবালের কোষ প্রাচীর গ্লাইকোপ্রোটিন ও পলিস্যাকারাইড দিয়ে গঠিত। এককোষী শৈবাল ডায়াটমের কোষ প্রাচীরে সিলিসিক অ্যাসিড থাকে। আর্কিয়াদের কোষ প্রাচীর গ্লাইকোপ্রোটিন স্তর ও পলিস্যাকারাইড নিয়ে গঠিত। সাধারণত কোষ প্রাচীরের 40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন ও 10% গ্লাইকোপ্রোটিন বিদ্যমান।
সূক্ষ্ম গঠন আল্ট্রাস্ট্রাকচার। উদ্ভিদ কোষে প্রাচীরের প্রধান উপাদান হল সেলুলোজ। এটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2018-2019 সালে এসেছিল। সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইড যা 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু দিয়ে গঠিত। 1 থেকে 3000 সেলুলোজ অণু দিয়ে একটি সেলুলোজ চেইন গঠিত হয়। প্রায় 100টি সেলুলোজ চেইন মিলিতভাবে একটি ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। প্রায় 20টি মাইসেলি মিলে একটি মাইক্রোফাইব্রিল গঠন করে এবং 250টি মাইক্রোফাইব্রিল মিলিতভাবে একটি ম্যাক্রোফাইব্রিল গঠন করে। অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলিতভাবে একটি তন্তু বা ফাইবার গঠন করে। কোষ প্রাচীরের কাজ: কোষের সুনির্দিষ্ট আকৃতি দান করা, বাইরের আঘাত হতে ভেতরের সজীব বস্তুকে রক্ষা করা, প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা, পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহায়তা করা, এক কোষকে অন্য কোষ হতে পৃথক করা, কোষের কূপ এলাকা দিয়ে প্রয়োজনীয় বস্তু কোষের ভেতরে বা বাইরে চলাচল করে থাকা এবং বহি ও অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে প্লাজমোডেসমাটা কাজ করে। আচ্ছা, এখন আমরা কোষ প্রাচীরকে একটি রাজ্যের প্রাচীর দিয়ে কল্পনা করব। তো আমরা যদি একটু এখানে আঁকি, এটি হলো এটি একটি রাজ্য। রাজ্যের চারপাশে প্রাচীর আছে, এরকম করে প্রাচীর আছে। এখন আমরা এটা একটি সূর্যের মতো দেখা গেল, এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা প্রাচীর বলছি। প্রাচীর এগুলো হলো প্রাচীর। এখন এই প্রাচীরগুলো কি করে আমরা যদি সহজভাবে চিন্তা করি তাহলে আমরা জানব যে প্রাচীর ভিতরের জিনিস আদান প্রদান করতে বাইরের জিনিস আদান প্রদান এবং ভিতরের জিনিস আদান প্রদান করতে সহযোগিতা করে। এখান থেকে আসে, এখান থেকে আসে আবার বাইরে যায়, দুটাই হয়। এখান থেকে একটি বস্তু ভিতরে ঢুকে, আবার এই বস্তুটা আবার এখান থেকে বাইরে বের হয়ে আসে। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। তো এটিকেই আমরা এখানে বলছি যে কোষের প্রয়োজনীয় বস্তু কোষের ভেতরে বা বাইরে চলাচল করে থাকে। এটা নাম্বার 6 নাম্বার পয়েন্টে বলছি আমরা যে কোষের ভিতরে আমরা বুঝতেই পারছি যে ভিতরে ঢুকতে দেয়, বাইরে নিয়ে আসে। আমরা যদি এভাবে করে অ্যারো দিয়ে চিহ্নিত করি, অথবা আমরা এভাবে না করলে সবচেয়ে ভালো এইভাবে করতে, এখান দিয়ে ঢুকে আবার এখান থেকে বের হয়ে আসে। এটি আমরা বলছি। যদি এখানে আমরা এটিকে আমরা একটি কোষ প্রাচীর চিন্তা করি, তাহলে কোষের ভিতরে জিনিস আসে, বাইরে জিনিস চলে যায়। এটি এখানে বলছে যে কোষ প্রাচীরের কূপ এলাকা দিয়ে প্রয়োজনীয় বস্তু কোষের ভেতরে বা বাইরে চলাচল করে থাকে। তারপর আবার যদি আমরা চিন্তা করি এটি একটি রাজ্যের প্রাচীর, একটি রাজ্য আছে, রাজ্যের প্রাচীর। এটি প্রাচীর আর কি হয়? রাজ্যটাকে একটি সুনির্দিষ্ট আকার দেয়, কারণ রাজ্যের পরিধি নির্ধারণ করে, তাই রাজ্যের প্রাচীরটি সেখানে বলা হয়েছে যে কোষের সুনির্দিষ্ট আকৃতি দান করে, রাজ্যের পরিধি নির্ধারণ করে, আর এখানে কোষের সুনির্দিষ্ট আকৃতি ধারণ করে। তারপর আবার যদি আমরা আঁকি, এটি কি করে? এটি রাজ্যকে প্রোটেক্ট করে, বা এটি রাজ্যকে প্রোটেক্ট করে কিভাবে? আঘাত থেকে রক্ষা করে। যদি এখানে একটা আঘাত আসতো, যদি এখানে একটি আঘাত আসতো, আঘাতটাকে রোধ করার জন্য এখান থেকে একটি প্রতিরোধক একটি বল আসতো।
তো এই প্রতিরোধক বলটি কে দেয়? এটি কোষ প্রাচীর বা রাজ্যের প্রাচীরটি দেয়। তো এখানে এটা বলা হয়েছে যে বাইরের আঘাত হতে ভেতরের সজীব বস্তুকে রক্ষা করা। আর বুঝতেই পারছো, যদি এটা হয়, যদি বাইরের আঘাত থেকে সজীব বস্তুকে রক্ষা করতে পারে, তাহলে এমনিই প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করতে পারে। সে দৃঢ়তা প্রদান করে। তারপর আবার যদি চিন্তা করি আমরা রাজ্যের প্রাচীর হিসাবে, রাজ্যের প্রাচীর এটি কি করে? এটি বহিঃ ও অন্ত উদ্দীপনার কি বলছে পরিবাহক রূপে প্লাজমোডেসমাটা কাজ করে। আচ্ছা, ধরো কয়েকটি মানুষ এলো, বাইরে থেকে কয়েকটি মানুষ এলো, এখানে একটা মানুষ, এখানে একটি মানুষ, দাঁড়াও, এখানে একটি মানুষ, এখানে একটি মানুষ, এখানে একটি মানুষ। তারা এসে কথা বলছে গার্ডদের সাথে, যে গার্ড আমাদের এখানে এই রাজ্যে কাজ আছে, আমরা দূত, আমরা কী করতে চাই? আমরা রাজাকে কয়েকটি বার্তা বহন করতে চাই, বার্তা পৌঁছে দিতে চাই। তো এটাই তো এখানে তো বার্তাগুলো যখন রাজাটা হলো নিউক্লিয়াস, ধরি রাজাটা নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস। আমরা রাজার কাছে বার্তাগুলো বহন করে দিতে চাই। বহন করার জন্য কি করবে? উদ্দীপনা যোগাবে। উদ্দীপনাগুলো কি? উদ্দীপনাই হলো বার্তাগুলো। তো এটি এখানে বলা হয়েছে যে বহি ও অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে প্লাজমোডেসমাটা কাজ করে।